অধ্যায় ১-৩ ডিসেকশন। রূপালী চাঁদ নেকড়ে শক্তিহীনভাবে বাতাস থেকে পড়ে গেল এবং এর চোখ ধীরে ধীরে তাদের রং হারিয়ে ফেলল। এটি মারা যাওয়ার সাথে সাথে এটি তার জীবনের স্মৃতির কথা ভেবেছিল। একটি রূপালী চাঁদ নেকড়ে, নেকড়েদের রাজা হিসাবে, এটি ছোট থেকেই একটি দলনেতা হওয়ার আশা করেছিল। এটি সর্বদা ভালো করছিল এবং এটি একটি দল নেতা হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে ছিল। যা হোক, এটি একটি ওয়ারগড স্তরের ফাইটার স্কোয়াড দ্বারা অতর্কিত হয়েছিল এবং গুরুতরভাবে আহত হয়েছিল। সৌভাগ্যক্রমে, এটি পালানোর জন্য এত গর্বিত গতির উপর নির্ভর করতে সক্ষম হয়েছিল। যাই হোক, এটি পালানোর সময় এটি একটি ওয়ারলর্ড লেভেল ফাইটার স্কোয়াডের সম্মুখীন হয়। আহত না হলে এটা সহজেই তাদের নির্মূল করতে সক্ষম হতো, তবে গুরুতর আহত হয়েছে। এবং এই ওয়ারলর্ড ফাইটার স্কোয়াড এটিকে তাড়িয়ে বেড়াতে থাকে, প্রতিবার তাড়া করে। যেখানেই ছুটে চলুক না কেন, সেই স্কোয়াড সবসময় তাড়া করত ওইসব অসুস্থ মানব জার্জ। অন্তত একজন আত্মা পাঠকের হাতে মারা যাওয়া সেই জার্জদের কাছে মারা যাওয়ার চেয়ে ভালো। রূপালী চাঁদ নেকড়ে অত্যন্ত বুদ্ধিমান ছিল। এটি ছিল নেকড়েদের উচ্চ স্তরের কমান্ডার স্তরের রাজা, যা বুদ্ধিতে দলনেতা স্তরের দানবদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এবং হোর্ড লিডার লেভেলের দানবরা সাধারণত মানুষের মতোই বুদ্ধিমান হয়। যদি এটি মারা যায় তবে এটি শক্তিশালী কারো কাছে মরতে হবে। পেন সিলভার মুন উলফের বৃহৎ দেহটি ভেঙে পড়েছিল, যার ফলে চারপাশের দেয়ালগুলি নড়বড়ে হয়ে পড়ে এবং পড়েছিল। লু ফেং দ্রুত এর পরে নেমে আসে। হাফ হাফ, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি একটি রূপালী চাঁদ নেকড়েকে হত্যা করতে সক্ষম হয়েছি। লু ফেং সিলভার মুন উলফের মৃতদেহের পাশে দাঁড়িয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেল। এরপরে লু ফেংয়ের চারপাশে নাচতে থাকা 4টি ছুরি তার উরুতে ফিরে এল। আরও 2টি নিক্ষেপকারী ছুরি থাকা উচিত। লু ফেং এলাকাটি স্ক্যান করেছেন। এক দৃষ্টিতে সে সামনে কংক্রিটের মেঝেতে 2টি গর্ত দেখতে পেল। ঝাঁকুনি থেকে কংক্রিটের মেঝে বিভক্ত হয়ে গেল এবং 2টি 6তম সিরিজ নিক্ষেপকারী ছুরি এই 2টি গর্তে অবিকল ছিল। এই দৃশ্যের পরে লু ফেং গভীর শ্বাস নেওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। সিলভার মুন উলফের গতি এবং শক্তি উভয়ই অবিশ্বাস্যভাবে দুর্দান্ত ছিল। যদি অন্য স্কোয়াড জানতে পারে, আমি প্রথমে এই দেহটি ছিন্ন করব। এই একটি রূপালী চাঁদের নেকড়ে একটি শহরের সমান খরচ হতে পারে। লু ফেং আর কিছু না ভেবে এবং সাথে সাথে তার ছুরি হাতে নিয়ে ব্যবচ্ছেদ করা শুরু করে। তার ঘোস্ট ব্লেড একটি 5তম সিরিজ, যা মাঝারি স্তরের কমান্ডারদের সাথে লড়াই করতে সক্ষম। তার নিক্ষেপ করা ছুরি ছিল 6তম সিরিজ এবং উচ্চ পর্যায়ের কমান্ডারদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। লু ফেং তার নিক্ষেপকারী ছুরি দিয়ে সিলভার মুন উলফের আহত, বিভক্ত পেটের দিকে হিংস্রভাবে আঘাত করে। লু ফেং তাকিয়ে রইল। পশমটি অনেক আগেই বিভক্ত ছিল এবং তবুও তার পূর্ণ শক্তি এমনকি খোলা অর্ধেকও কাটতে সক্ষম হয়নি। এটা খুব আশ্চর্যজনক না? ক্ষতবিক্ষত নয় এমন একটি দৈত্যকে ব্যবচ্ছেদ করা অত্যন্ত কঠিন, কিন্তু একবার তাদের একটি বড় ক্ষত হয়ে গেলে এটি আরও সহজ হয়ে যায়। দুঃখের বিষয়, লু ফেংয়ের শক্তি উচ্চ স্তরের কমান্ডারের মৃতদেহ ছেদ করার জন্য যথেষ্ট নয়। লু ফেং হেসে উঠল, ভালো, মনে হচ্ছে এই দানবটিকে ব্যবচ্ছেদ করাও কঠিন। তারপরে তিনি অবিলম্বে একটি নিক্ষেপকারী ছুরির উপর তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করেছিলেন। তার আধ্যাত্মিক শক্তি তার বাহুর শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। পুচি ভাসমান ছুরিটি বিভক্ত পশম বরাবর কাটা। ক্ষতটি ধীরে ধীরে প্রসারিত হওয়ার সাথে সাথে একটি চি চি শব্দ বেজে উঠল। যখনও আমি আমার ছুরি নিয়ন্ত্রণ করতে আমার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করছি, তখনও এটি এত ক্লান্তিকর। লু ফেং অবাক হলেন। তার হৃৎপিণ্ডের স্পন্দনে নিয়ন্ত্রিত ছুরিটি পশমের সূক্ষ্ম প্যাচের দিকে প্রচণ্ডভাবে বিদ্ধ হল। সিলভার মুন উলফের পিঠ কিছুটা বাঁকানো ছিল, কিন্তু পশম আঘাতের কোনো চিহ্ন দেখায়নি। লু ফেং চমকে উঠল, এটা শুধুই পাগল।
এবার আমি সিরিয়াসলি কিছু বাজে ভাগ্য পেয়েছি। লু ফেং হাফ ছেড়ে বাঁচতে পারল না। এর গতি আলোর গতির কাছে পৌঁছেছিল এবং এটি এত শক্তিশালী ছিল। এমনকি এর দামি পশমের প্রতিরক্ষাও আশ্চর্যজনকভাবে বেশি। যদি এটি নিখুঁত অবস্থায় থাকে তাহলে আমার সম্ভবত জয়ের 2-0 থেকে 3-0% সম্ভাবনা থাকবে। যদি লু ফেং তার শীর্ষ অবস্থায় এটির সাথে লড়াই করে তবে তার নিক্ষেপকারী ছুরিগুলি কেবল চোখ, কান, নাক এবং পশমের দুর্বল অংশগুলিতে আক্রমণ করতে পারে। যাই হোক, সিলভার মুন উলফের তৎপরতায় লু ফেংয়ের জয়ের সম্ভাবনা সত্যিই খুব কম ছিল। জয়ের 2-0 থেকে 3-0% সম্ভাবনা ইতিমধ্যেই বেশ ভালো। হোলা হোলা লু ফেং দ্রুত ব্যবচ্ছেদ করলেন। প্রথমত তিনি রহস্যময় এবং ব্যয়বহুল পশম কেটে ফেললেন এবং তারপরে রূপালী চাঁদের নেকড়ের শক্ত নখর কেটে ফেললেন। এই নখরগুলি উচ্চ গ্রেডের কেলু অ্যালয় তৈরিতে উপাদান হিসাবে ব্যবহৃত হয়, তাই এগুলি ঠিক ততটাই ব্যয়বহুল। এছাড়াও রয়েছে সিলভার মুন উলফের অত্যন্ত শক্ত স্কাল ক্যাপ, ফ্যাং এবং এর বিশেষ 2টি চোখ। যদি এটির মূল্য কিছু ছিল, লু ফেং এটিকে ছিন্ন করে তার ব্যাগে রেখেছিলেন। মানুষ যে বিশেষ উদ্ভাবন করেছে তার অনেকগুলি বিভিন্ন দানবের উপাদান থেকে তৈরি। সব পেয়েছি। লু ফেং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সিলভার মুন উলফের বিশাল মৃতদেহ থেকে শুধু মাংসের স্তূপ অবশিষ্ট ছিল। লু ফেং তার নিক্ষেপের ছুরিগুলো তার উরুতে ফিরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তিনি এই রূপালী চাঁদের নেকড়ের সাথে লড়াই করার জন্য প্রচুর আধ্যাত্মিক শক্তি ব্যবহার করেছিলেন, কিন্তু তিনি মৃতদেহ ছেদন করতে 10 গুণ ব্যবহার করেছিলেন। যাই হোক না কেন, এটি একটি বড় ধাক্কা। এবার আমিও বেশ কিছু টাকা পেতে পারি। লু ফেং একটা হাসি দিল। ফায়ার হ্যামার স্কোয়াড যুদ্ধে প্রতিটি সদস্যের অবদান অনুযায়ী অর্থ ভাগ করে। এমনকি আপনি শক্তিশালী হলেও আপনি যদি একটি দানব শিকারের সহায়তা না করেন, ফাইটার স্কোয়াড স্বাভাবিকভাবেই আপনাকে কোনো অর্থ দেবে না। আর লু ফেং এই সিলভার মুন উলফকে একাই মেরে ফেলেছে। তাই লু ফেং প্রকৃতপক্ষে প্রচুর অর্থ পাবে। যদি কেউ আমাকে এই সিলভার মুন উলফের মৃতদেহের পাশে খুঁজে পায় তবে আমি সমস্যায় পড়ব। লু ফেং হেসেছিলেন। এমনকি একজন উন্নত যুদ্ধবাজও সম্ভবত সিলভার মুন উলফকে খুব বেশি আঘাত করতে পারবে না। এটি সম্ভবত একটি ওয়ারগড লেভেল ফাইটার ছিল। এমনকি পশমের উপর একটি ট্র্যাকিং সংকেতও ছিল। ভালো জিনিস, আমি এটি থেকে মুক্তি পেয়েছি। লু ফেং এমন একজন যোদ্ধা থেকে শত্রু তৈরি করতে চাননি যে রূপালী চাঁদের নেকড়েকে প্রচণ্ডভাবে আহত করতে সক্ষম হয়েছিল। তাই দৌড়। লু ফেং দ্রুত চলে গেলেন এবং শুধুমাত্র এক গাদা মাংস অবশিষ্ট ছিল। অন্ধকার রাতের নিচে টাইগার ফ্যাং স্কোয়াড সাবধানে শহরের দানবদের অঞ্চলে এগিয়ে গেল। খারাপ, সেই শিকারী এই দেশের স্তরের শহরে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এটি একটি কমান্ডার স্তরের দানব, তাই অন্যান্য দানবরা এটিকে রাগ করতে খুব ভয় পায়। যাই হোক, আমরা কেবল ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। ঝাং যে হুর পাশে হেঁটে যাওয়া একজন লোমহর্ষক তাক লোককে অভিশাপ দিয়েছিলেন, আমরা এই শিকারীকে হত্যা করার পরে আমি নিশ্চিত হব যে এর মাংস গ্রিল করে খাব। আমি যদি এটি না খাই তবে আমি আমার রাগ থেকে মুক্তি পেতে সক্ষম হব না। ঝ্যাং জেহু হাসলেন এবং পাশে হেসে বললেন, চিন্তা করবেন না, আমাদের ট্র্যাকিং সংকেত সেই শিকারের দিকে রয়েছে। এটা কোনো ব্যাপার না। এটা কোথায় দৌড়াচ্ছে? শিকারী কোথায়? ছোট্ট কণ্ঠে জিজ্ঞেস করলেন টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ককে। ক্যাপ্টেন, শিকারী আমাদের থেকে প্রায় 1-3 মাইল দূরে, কিন্তু এটি আর নড়ছে না। হয়তো এটা সেখানে বিশ্রাম নিচ্ছে, হেসে উঠল ডং জি, উত্তপ্ত অস্ত্র ব্যবহারকারী, যখন সে তার ট্র্যাকিং মেশিন ধরেছিল। এ সময় টাইগার ফাং স্কোয়াডের সদস্যরা উল্লাস করেন। এটা নড়ছে না। বিশ্রাম? হা হা হা। শিকারী সিলভার মুন উলফ পালিয়ে যাবে বলে তারা ভয় পেল। ঝাং জেহু হেসেছিলেন। এটা মনে হচ্ছে যে রূপালী চাঁদ নেকড়ে মনে করে যে এটি একটি নিরাপদ স্থানে লুকিয়ে আছে এবং পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হচ্ছে। খুব খারাপ, এটা আমাদের ক্ষমতা জানে না। যাওয়া।
আমরা এই সুযোগটি মিস করতে পারি না। এটি এখান থেকে মাত্র 3 মাইল দূরে, তাই আমরা দ্রুত সেখানে পৌঁছে যাব। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেনের চোখ ভেসে উঠল যখন তিনি মৃদুস্বরে বললেন, সবাই গতি বাড়াও। হয়তো আমরা এবার শিকারীকে মেরে ফেলতে পারব। টাইগার ফ্যাং স্কোয়াড আরও বেশি গতিতে এগিয়ে যেতে থাকে। এমনকি যদি দানবরা শহরের চারপাশে থাকে, একটি ফাইটার স্কোয়াড যদি তারা তাড়াহুড়ো করে তবে প্রায় আধা ঘন্টার মধ্যে 3 মাইল যেতে সক্ষম হবে। প্রায় 40 মিনিট পর সামনে সিলভার মুন উলফের বিশ্রামের জায়গা। সবাই সাবধানে থাকুন। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন সামান্য হাত নাড়লেন এবং টাইগার ফ্যাং স্কোয়াডের 6 জন সদস্য অবিলম্বে দুটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে লক্ষ্যের চারপাশে চলে গেল। তারা ধীরে ধীরে ট্র্যাকিং মেশিনটি প্রদর্শিত স্থানটি ঘিরে ফেলে। কেউ কথা বলার সাহস পেল না। একটি রূপালী চাঁদ নেকড়ে খুব সংবেদনশীল। 1 কদম, 2 কদম, 3 কদম। সবাই খুব সাবধানে চলছিল। যাওয়া টাইগার ফ্যাং ক্যাপ্টেন তার হাত নেড়েছিল এবং সংকেত পাওয়া অন্য দলটি একই সময়ে সরে যায়। হুশ, হুশ, হুশ। 2 স্কোয়াড 2 দিক থেকে গলিতে ছুটে গেল, একটা সামনে আর একটা পিছনে। তারা ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে ছিল। 6 সদস্য সেই স্থানের দিকে তাকাল যেখানে রূপালী চাঁদের নেকড়ে থাকা উচিত। যাই হোক, তারা তাদের লক্ষ্য দেখতে পায়নি, শুধু বাতাসে রক্তের সামান্য গন্ধ। টাইগার ফ্যাং ক্যাপ্টেনের মুখ বদলে গেল। ভালো না। কার্যত টাইগার ফ্যাং স্কোয়াডের সমস্ত সদস্য মাংসের স্তূপের দিকে ছুটে গেল। মাংসের স্তূপের পাশে ছিল কয়েকটা রূপালী চুল। অভিশাপ। ঝাং যে হুকে অভিশাপ দিয়েছিল যখন সে তার চুল ধরেছিল, কেউ এটা চুরি করেছে। লু ফেং জানতেন যে ফাইটার স্কোয়াডগুলি ভারী আহত দানবদের উপর ট্র্যাকিং সংকেত ছেড়ে দেয়। যেহেতু সিলভার মুন উলফটি ব্যাপকভাবে আহত হয়েছিল, তাই এটিতে একটি ট্র্যাকিং সংকেত থাকার একটি অত্যন্ত উচ্চ সম্ভাবনা ছিল। তাই তিনি দ্রুত তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এটি স্ক্যান করলেন এবং এর পশমে কিছু খুঁজে পেলেন এবং সরাসরি কেটে ফেললেন। জর্জ, টাইগার ফ্যাং ক্যাপ্টেন বিষণ্ণ মুখে দাঁত চেপে ধরল। এইসব সময় বিনা কারণে এক চোখের মধ্যবয়সী লোকটির মুখ ডুবে গেল। যাও। বাঘের ফ্যাং ক্যাপ্টেনের চোখে একটি ঠান্ডা আলো জ্বলে উঠল যখন তিনি আদেশ দিলেন, বাঘের কাছ থেকে খাবার চুরি করার সাহস করুন। তারা আমাদের জিনিসপত্র চুরি করে মৃত্যু চাইছে। সেই ফাইটার স্কোয়াড সবেমাত্র শরীর ছেদন করেছে এবং সম্ভবত নিরাপদ থাকার জন্য পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে ফিরে যাবে। তাই টাইগার ফ্যাং স্কোয়াডের ভাইয়েরা, আসুন যত দ্রুত সম্ভব পুনরায় সরবরাহকারী ঘাঁটির দিকে ফিরে যাই। আমরা যখন তাদের ধরতে পারব তখন আমরা তাদের কাছ থেকে এটি চুরি করব। হ্যাঁ, ক্যাপ্টেন। 5 সদস্য অবিলম্বে মান্য করলেন। টাইগার ফ্যাং ক্যাপ্টেন খুনসুটি করে তার হাত নেড়েছিল এবং টাইগার ফ্যাং স্কোয়াডের অন্যান্য সদস্যরা, যারা ঠিক ততটাই পাগল ছিল, অবিলম্বে তাদের ক্যাপ্টেনকে পুনরায় সরবরাহকারী ঘাঁটির দিকে অনুসরণ করেছিল। অধ্যায় 1-4 পুনঃসাপ্লাইং বেস। তারকাময় রাত। তারার আকাশের নিচে একটি ছায়া, যেন কালো বজ্রপাত, বিধ্বস্ত দেশ পর্যায়ের শহরে এগিয়ে যায়। কখনো কখনো এটি রাস্তা দিয়ে ছুটে যাবে এবং কখনো কখনো এটি একটি আবাসিক সেক্টরের মধ্য দিয়ে ঝাঁপ দিতে হবে। কিছুক্ষণের মধ্যে এটি 6তলা আবাসিক অ্যাপার্টমেন্টে পৌঁছেছে যেখানে ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা বসবাস করত। লু ফেং এখানে? হ্যাঁ, মনে হচ্ছে সে আহত হয়নি। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা লু ফেংকে তাদের বাইনোকুলার দিয়ে আবাসিক অ্যাপার্টমেন্টের সিঁড়িতে প্রবেশ করতে দেখেছেন। লু ফেং মুহূর্ত পরে ছাদে এসেছিলেন। ক্যাপ্টেন ভাইচেন, লু ফেং চিৎকার করে হেসে উঠল। কোনো আঘাত? খারাপ না। তাই এটা কিভাবে যেতে চাই? তুমি কি সিলভার মুন উলফকে মেরে ফেলতে পেরেছ? ক্যাপ্টেন গাও ফেং যতই শান্ত থাকুক না কেন, তিনি এই প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকতে পারেননি। চেন গু, ওয়েই জিয়া ভাই, এমনকি ঝাংকে, যিনি এখনও মেঝেতে শুয়েছিলেন, লু ফেংয়ের দিকে প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়েছিলেন।
চেন গু এমনকি আনন্দের সাথে বলেছিলেন, মনে হচ্ছে লু ফেংয়ের ব্যাকপ্যাকটি বড় হয়ে গেছে। লু ফেং হেসে বললেন, ভাই চেন, আপনার চোখ অবশ্যই বিষাক্ত। হ্যাঁ, আমি শুধু রূপালি চাঁদ নেগড়ে মেরেছি। আমি এটিকে ছিন্ন করে আমার ব্যাগে জিনিসপত্র রাখলাম। সত্যিই মেরে ফেলেছ? ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যদের চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে গেল। একটি রূপালি চাঁদ নেগড়ে। নেগড়েদের রাজা। নিয়মিত নেগড়ে টাইপ দানব আগে থেকেই বিরল ছিল। আমি এবারও ভাগ্যবান হয়েছি, লু ফেং বলতে পারলেন না। আমি ভয় পাচ্ছি যে এই রূপালি চাঁদের নেগড়ের গতি শব্দের গতিতে পৌঁছেছে। এর আক্রমণ শক্তিও ছিল অযৌক্তিক, এবং এর পশম ছিল ভয়ঙ্করভাবে শক্ত। যদি এটা না হয় যে এটি প্রথম স্থানে প্রচণ্ডভাবে আহত হয়েছিল এবং এর পেটে একটি বড় ক্ষত ছিল, তবে এটিকে হত্যা করা আমার পক্ষে খুব কঠিন ছিল। এর গতি শব্দের গতির কাছাকাছি, চঞ্চল চেনগু। এটা অযৌক্তিক। নেগড়েদের রাজার কাছ থেকে আপনি যা আশা করেন, এটি একটি নিম্ন স্তরের শূকর টাইপের দল নেতার সমান হতে পারে। ওয়েইটাই অবাক হয়ে বলল। ভালো না। গাও ফেংয়ের মুখ নাটকীয়ভাবে বদলে গেল। লু ফেং চমকে গেলেন। অধিনায়ক। ক্যাপ্টেন, কি হয়েছে? কি হল? লু ফেং অনুসরণ করেছে। সিলভার মুন উলফ ইতিমধ্যেই প্রচণ্ডভাবে আহত হয়েছিল, তাই আমি নিশ্চিত যে এটি অতীতে কিছু মানব ফাইটার স্কোয়াডের সাথে লড়াই করেছিল। গাও ফেং তাড়াহুড়ো করে বলল, যে ফাইটার স্কোয়াডটি এর সাথে লড়াই করেছিল তার পশমের উপর একটি ট্র্যাকিং সংকেত রেখে গেছে। যদি এই ফাইটার স্কোয়াড আমাদের পিছনে তাড়া করে এবং আমাদের খুঁজে পায়, আমরা সমস্যায় পড়ব। চেনগু শুনলেন এবং হতবাক হয়ে গেলেন। হ্যাঁ, আমরা একটি ফাইটার স্কোয়াডের সাথে তালগোল পাকিয়ে ফেলতে পারি না যা একটি রূপালি চাঁদের নেকড়েকে মারাত্মকভাবে আহত করতে পারে। একজন ওয়ারগড লেভেলের যোদ্ধা হতে পারে। লু ফেং যখন এই কথা শুনলেন, তখন তিনি স্বস্তি ছাড়া কিছু করতে পারলেন না। ক্যাপ্টেন, চিন্তা করবেন না। আমার খুব বেশি অভিজ্ঞতা নাও থাকতে পারে, তবে আমি স্বাভাবিকভাবেই প্রথমবারের মতো প্রান্তরে প্রবেশ করার আগে কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক গবেষণা করেছি যা আমার জানা উচিত। সিলভার মুন উলফকে মেরে ফেলার পরে আমি এটি পরীক্ষা করে দেখেছি এবং এটিতে একটি ট্র্যাকিং সংকেত ছিল। আমি এটির পশমের অংশটি কেটে ফেলেছি, লু ফেং বলেছেন। এটা শোনার পরই গাও ফেং এবং চেনগু আরাম করলেন। লু ফেংয়ের রুকি হিসেবে অভিজ্ঞতার অভাব নিয়ে তারা চিন্তিত ছিল। যেহেতু তারা অন্য কারো গুরুতর আহত দৈত্য চুরি করেছে, তারা যদি তারা করতে পরিচালনা করে তবে একটি সমস্যা হবে। ঝাংকে গুরুতর আহত, তাই আমাদের স্কোয়াড মরুভূমিতে বেশিক্ষণ থাকতে পারবে না। সবাই এখানে বিশ্রাম নিন। যখন এটি আগামীকাল উজ্জ্বল হবে, আমরা পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে রওনা হব, গাও ফেং বলেছেন। হ্যাঁ, অধিনায়ক। দলটি প্রফুল্লভাবে প্রতিক্রিয়া জানায়। দ্বিতীয় দিনের ভোরে ফায়ার হ্যামার স্কোয়াড নির্বে 0201 কান্ট্রি লেভেলের শহর ছেড়ে পুরানো হাইওয়ে ধরে পুনরায় সরবরাহের ঘাঁটির দিকে চলে যায়। মিলিটারি সেক্টরের রিসাপ্লাইং ঘাঁটিতে। ভাই হেই। ঝাং জেহু ধূমপান করছিলেন এবং পুনরায় সরবরাহকারী ঘাঁটির এক কোণে একটি বড় গোফ সহ কিছু পাশবিকের সাথে চ্যাট করছিলেন। আপনি কি সম্প্রতি ফায়ার হ্যামার স্কোয়াডের কোনো সদস্যকে ফিরে আসতে দেখেছেন? ফাক, সেই ছোট্ট চিংড়ি লু ফেং আমাকে 21 মিলিয়ন নষ্ট করেছে। আমি তার সাথে ঝামেলা না করলে আমি কখনই সন্তুষ্ট হব না। এখনো না। রেজিস্ট্রি অনুসারে ফায়ার হ্যামার স্কোয়াডের ফিরে আসার কোনো খবর নেই। বড় গোফওয়ালা পাশবিক হেসে বলল, বাঘ, সেই লু ফেং যদি তোমার সাথে তালগোল পাকিয়ে থাকে, তবে তোমাকে তাকে মরুভূমিতে একটি পাঠ শেখাতে হবে। আপনাকে পুনরায় সরবরাহকারী বেশে পদক্ষেপ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। অবশ্যই আমি জানি, আমি এখনো মরতে চাই না, ঝাং জেহু হাসলেন। সরকারের সেনাবাহিনী পর্দার আড়ালে সদর দফতর শহর এবং সামরিক সেক্টর পরিচালনা করে। যোদ্ধারা একে অপরকে যতই ঘৃণা করুক না কেন, তারা সামরিক খাতে লড়াই করার সাহস করবে না। যদি তারা করে, তাহলে দুঃখজনক পরিণতি হবে। প্রকৃতপক্ষে পুনরায় সরবরাহকারী ঘাঁটিগুলি সামরিক দ্বারা আঁকা ছোট এলাকা,
তাই তারা সেখানে নিরাপত্তা এবং অন্যান্য সবকিছু পরিচালনা করে। ভাই হেই, লু ফেং ফিরে এলে আমাকে একটা ফোন দিবেন। ঝাং জে-হু হেসে উঠল। অবশ্যই, কোনো সমস্যা নেই, বর বোফওয়ালা পাশবিক হেসে উঠল। ঝাং জেহু তার সিগারেটের বাট মেঝেতে ছুঁড়ে ফেলল, তাতে পা রাখল এবং তারপর হেসে বলল, ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। পরে কথা হবে। ঝাং জেহু তারপরে পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে এগিয়ে যেতে থাকে। এটিকে একটি বেস বলা হয়, তবে এটি আসলে একটি আবাসিক সেক্টরের মতো পরিবেশ রয়েছে। ঝাং জেহু দ্রুত স্কোয়াডের অন্য 2 সদস্যের সাথে পুনরায় সরবরাহকারী ঘাঁটির গেটের কাছে একটি বড় গাছের নিচে দেখা করলেন। কেমন আছে বাঘ? ছোট কণ্ঠে এক চোখা মধ্যবয়সী লোকটিকে জিজ্ঞেস করল। এখনো ফিরে আসেনি, একেবারেই কোনো খবর নেই। ঝাং জেহু হাসলেন। টাক মাঝারি বয়সী লোকটি পাশে সামান্য হেসেছিল। যদি তাদের একজনও এখনো ফিরে না আসে, তবে আমি নিশ্চিত যে তারা সবাই দানবদের দলে মারা গেছে। তারা সবাই মারা গেলে ভালো হয়, কোনো ঝামেলা হবে না। টাইগার ফ্যাং স্কোয়াড ফায়ার হ্যামার স্কোয়াডকে মোটেও ভয় পায়নি, তবে ফায়ার হ্যামার স্কোয়াডের কোনো সদস্য বেঁচে থাকলে কিছুটা সমস্যা হবে। ফায়ার হ্যামার স্কোয়াড, HMPH, আপনি যদি কাউকে দোষ দিতে চান তবে লু ফেংকে দোষ দিন। ঝাং জে-হু ঠান্ডাভাবে হেসেছিল, আমাকে অর্থ ব্যয় করার সাহস করে। ও হ্যাঁ, আপনি কি জানতে পেরেছেন যে আমাদের শিকারীকে চুরি করেছে? না, এক চোখের মধ্যবয়সী লোকটি মাথা নাড়তে ভ্রুকুটি করে বলল, কোনো খবর নেই। ক্যাপ্টেন এই মুহূর্তে রুমে রাগ করে মদ্যপান করছেন। আমি মনে করি, যেহেতু আমরা ফেরার পথে তাদের সাথে দেখা করতে পারিনি, সম্ভবত আমাদের শিকারীকে চুরি করেছে তা খুঁজে বের করার কোনো সুযোগ নেই। মাথা নেড়ে বলল টাক লোকটি। হঠাৎ তার মুখ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে গেল যখন সে পুনরায় সরবরাহকারী ঘাঁটির দূরবর্তী গেটের দিকে তাকাল। বাকি দুজন এটা লক্ষ্য করে জবাবে মাথা ঘুরিয়ে নিল এবং তাদের মুখও পুরোপুরি বদলে গেল। গাও ফেং, চেন গু, ওয়েই কিং, ওয়েই টাই, লু ফেং এবং ঝাংকে সকলেই পুনঃসাপ্লাইন বেসের গেটে ছিলেন। নয়, বুডো গাও, মনে হচ্ছে তুমি এইবার কিছু সমস্যার সম্মুখীন হয়েছ। গার্ডসম্যান ঝাংকে এর হারিয়ে যাওয়া হাতটি লক্ষ্য করে সেটিকে মুড়ে ফেল। ফাক, এটা নিয়ে আসবেন না। দানবরা আমাদের ক্ষতি করেনি, কিন্তু সেই ফাকিং টাইগার স্কোয়াডের সদস্যরা করেছে। অভিশপ্ত গাও ফেং। ক্যাপ্টেন, টাইগার ফ্যাং স্কোয়াড আছে, চেন গু হঠাৎ করে গর্জন করে উঠল। এ সময় ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই মাথা ঘুরিয়ে দেখতে পান বেশি দূরে একটি গাছের ঠান্ডা ছায়ায় 3 জন। এই 3 জনকে দেখেই ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যদের মুখ ক্ষুব্ধ হয়ে ওঠে। ঝাংকে, যিনি একটি ব্যাকপ্যাক বহন করছিলেন এবং তখনও ফ্যাকাশে ছিলেন, এমনকি চিৎকার করেছিলেন, সরবেন না। ঝাং জেহু এবং অন্য 2 জন ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্যকে দেখে হতবাক হয়ে যায়, তাই তারা হাঁটা শুরু করে। এক্ষেত্রে তারা অপরাধী ছিল, কিন্তু তারা ভাবেনি যে চেন গু তাদের দেখতে পাবে। এখনও দৌড়ানোর চেষ্টা করছে, গাও ফেং চিৎকার করে উঠল। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 জন সদস্য ছুটে আসেন এবং চিৎকারের ফলে পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে থাকা অন্যান্য যোদ্ধাদের কিছুটা মনোযোগ আকর্ষণ করে। এ সময় ঝাং জে-হু এবং অন্য 2 জন দৌড়ে থামেন। তারা যদি সত্যিই সরে যায়, তাহলে কি তাদের অন্যায় স্বীকার করা হবে না? যদিও তারা এটা করেছে, তারা এটা স্বীকার করতে পারে না। গাও ফেং, তুমি কিসের জন্য চিৎকার করছ? এক চোখী মধ্যবয়সী লোকটি ঘুরে দাঁড়াতেই চিৎকার করে বলল, এটা কোথায় মনে হয়? এটি একটি সামরিক খাত, যোদ্ধাদের জন্য একটি পুনরায় সরবরাহকারী ঘাঁটি। এটা কি আপনার জন্য বন্য আচরণ করার জায়গা? তুমি যদি বন্য আচরণ করতে চাও, আগে জায়গাটা দেখো। টাক লোকটা ঠান্ডা গলায় হেসে উঠল। যাই হোক না কেন, আপনি পিছিয়ে যেতে পারবেন না। এখনও অভিমানী আচরণ করছেন। গাও ফেংয়ের হাত দুটো হাতুড়ির জন্য পৌঁছে গেল। সে তার হাতুড়ি দুলিয়ে নিষ্ঠুরভাবে লাল চোখ দিয়ে তাদের দিকে অভিযুক্ত করল, আপনি একটি মারধরের জন্য বলছেন? এক চোখের মধ্যবয়সী মানুষ, ঝাং জেহু এবং টাক লোকটির মুখ সম্পূর্ণ বদলে গেছে। তারা কিছু বলল না, কারণ তারা ভুল ছিল। বিপ বিপ।
বিপ একটা কান ভেদ করার বাঁশি বেজে উঠল, আর 12 জন ইউনিফর্ম পরা পুরুষ দূর থেকে আলাদা হয়ে গেল। স্কোয়াডের ক্যাপ্টেন চিৎকার করে বললেন, আপনার অস্ত্র নামিয়ে দিন, পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে লড়াই করবেন না, নইলে আমাদের রক্ষীদের আপনাকে হত্যা করার অধিকার রয়েছে। অধ্যায় 1.5 লুণ্ঠন ভাগ করা। চিৎকার এবং বাঁশির শব্দ এই এলাকায় বেশ কিছু যোদ্ধাদের আকৃষ্ট করেছিল। এটি ফায়ার হ্যামার স্কোয়াড, টাইগার ফ্যাং স্কোয়াডের বিরুদ্ধে। তারা কিভাবে তর্ক করছে যোদ্ধাদের নিয়ে আলোচনা করেছেন। ফায়ার হ্যামার স্কোয়াড এবং টাইগার ফ্যাং স্কোয়াড জিয়াংনান শহরে বেশ পরিচিত ছিল। পুনরায় সরবরাহকারী ঘাঁটির রক্ষীদের কমান্ডের অধীনে ফায়ার হ্যামার স্কোয়াড নিজেদের শান্ত হতে বাধ্য করেছিল, যেহেতু কাউকে সামরিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার অনুমতি নেই। থাম! একটি আক্রমণাত্মক চিৎকার। লু ফেং মাথা ঘুরিয়ে দেখল একজন রোগা লোক টাইগার ফ্যাং স্কোয়াডের অন্য 2 সদস্যকে নিয়ে আসছে। চেন গু চুপচাপ লু ফেংয়ের পাশে বললেন, লু ফেং, এই টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ক, পান ইয়া। তার ডাক নাম টাইগার ফ্যাং এবং সে তার অস্ত্র হিসেবে একটি স্যাবার ব্যবহার করে। তিনি এমন কেউ নন যার সাথে আপনি ঝামেলা করতে চান। লু ফেং হতবাক হওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। এই ছোট, চর্মসার এবং আপাতদৃষ্টিতে নগণ্য লোকটি আসলে টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ক ছিল। টাইগার ফ্যাং! লু ফেং সাবধানে লোকটির দিকে তাকাল। টাইগার ফ্যাং! তখন তার দৃষ্টি তার ক্যাপ্টেনের পিছনে থাকা ঝাং জে হু এর দিকে চলে গেল। যখন লু ফেং এর দৃষ্টি ঝাং জে হুর দিকে ছিল, ঝাং জে হু হেসেছিল। সে তখন নিজের মনেই ঠান্ডাভাবে হেসে বলল, অহংকারী থাকো, ঝাং জে হু। আমি শুধু তোমাকেই নয়, তোমার পুরো টাইগার ফ্যাং স্কোয়াডকেও কষ্ট দেব। আমার শব্দ চিহ্নিত। লু ফেং মরুভূমিতে প্রবেশ করার আগে তিনি ভেবেছিলেন যে ঝাং হাও বাই তার হাত ও পা ভাঙার চেষ্টা করার কাজটি নিষ্ঠুর ছিল। এখন তিনি তার বর্তমান অবস্থা দেখেছেন। টাইগার ফ্যাং স্কোয়াডের কেবল তার প্রতি কিছুটা ঘৃণা ছিল, এবং তবুও তারা তার পুরো স্কোয়াডকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং ভান করেছিল যে কিছুই ঘটেনি। ঝাং হাও বাই যা করেছিলেন তা টাইগার ফ্যাং স্কোয়াডের কর্মের তুলনায় কিছুই ছিল না। ক্যাপ্টেন! ক্যাপ্টেন! ঝাং জে হু এবং অন্য 2 জন তাদের ক্যাপ্টেনের পিছনে দাঁড়িয়েছিলেন। একটি বিশাল জনতা টাইগার ফ্যাং স্কোয়াড এবং ফায়ার হ্যামার স্কোয়াডের মধ্যে স্ট্যান্ড অফের দৃশ্য দেখছিল। সেই সময় টহল দলের অধিনায়ক ঠান্ডা গলায় বলেছিলেন, গাও ফেং, প্যান ইয়া, আপনি কি আলোচনা করতে চান তা নিয়ে আমি পরোয়া করি না। যাই হোক, যদি আপনারা কেউ ব্যবস্থা নেন, আমাকে দোষ দেবেন না। ভাইয়েরা, চল যাই। ক্যাপ্টেন তার হাত নেড়েছিল, যেহেতু সে দেখতে খুব অলস ছিল। তার সতর্কবার্তার সাথে তিনি নিশ্চিত ছিলেন যে এই ছেলেরা আশেপাশে জগাখিচুড়ি করার সাহস করবে না। টাইগার ফাং! গাও ফেং ঠান্ডা হেসে বলল, তুমি নিশ্চিত নিষ্ঠুর। আমি, গাও ফেং, অবশ্যই আপনাকে অবমূল্যায়ন করেছি। আমি ভাবিনি তুমি এতটা নিষ্ঠুর ও জঘন্য কিছু করবে। প্রথমে আপনি অনেক দূর থেকে একটি স্নাইপার রাইফেল দিয়ে গোপনে আমাদের আক্রমণ করেছিলেন, এবং তারপরে আপনি আমাদের স্কোয়াডকে ঘিরে রাখার জন্য দানবদের একটি দলকে আকৃষ্ট করেছিলেন, আমাদের বেঁচে থাকার প্রায় কোনো সুযোগ দেয়নি। শক্তিশালী কেউ এসে আমাদের বাঁচাতে না পারলে আমাদের স্কোয়াড ধ্বংস হয়ে যেত। যে যোদ্ধারা দেখছিল তারা হঠাৎ হইচই পড়ে গেল। টাইগার ফ্যাং স্কোয়াড খুব নিষ্ঠুর ছিল। গাও ফেং, ফালতু কথা বলো না। টাইগার ফ্যাং ক্যাপ্টেন ঠান্ডাভাবে হেসে বললেন, আমার টাইগার ফ্যাং স্কোয়াড এমন কিছু করেনি, তাই আমাদের স্কোয়াডের উপর দোষ দেবেন না। যাই হোক না কেন, তারা স্বীকার করতে পারে না যে তারা এমন কাজ করেছে। একবার তারা এটা স্বীকার করলে তার টাইগার ফ্যাং স্কোয়াড বড় সমস্যায় পড়বে। আমার ভাইয়ের হাত আপনার স্নাইপার রাইফেলের একটি বুলেটের আঘাতে বিদ্ধ হয়েছে, গাও ফেং বিষণ্ণ মুখে বলল। যদি আমি বলি আমরা না, তাহলে আমরা করিনি, বাঘের ফ্যান ক্যাপ্টেন ঠান্ডা গলায় বললেন, আপনার কাছে প্রমাণ থাকলে নিরাপত্তা সংস্থার কাছে নিয়ে আসুন এবং তাদের সিদ্ধান্ত নিতে দিন। এখানে আপনার আজেবাজে কথা বলবেন না। ভাইয়েরা,
চলুন টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ক সোজাসাপ্টা ছিলেন এবং ফায়ার হ্যামার স্কোয়াডের সাথে বেশি কথা বলতে ইচ্ছুক ছিলেন না। গাও ফেং, চেন গু এবং অন্যদের সবার মুখ কুৎসিত ছিল এবং লু ফেং রাগে দাঁত চেপে ধরছিল। তবে লু ফেং পরিষ্কার ছিল, তার দলের কাছে কোনো প্রমাণ ছিল না। যদিও মরুভূমিতে মূল্যবান ধনসম্পদ নিয়ে যোদ্ধাদের একে অপরকে হত্যা করার অনেক ঘটনা রয়েছে, তবে তাদের বেশিরভাগই কোনো প্রমাণ আনতে পারে না। যেহেতু কোনো প্রমাণ নেই, তাই ডোজো অফ লিমিট সাহায্য করতে সক্ষম হবে না। চল যাই, গাও ফেংকে নির্দেশ দিলেন যখন তিনি ঠান্ডাভাবে টাইগার ফ্যাং স্কোয়াডকে চলে যেতে দেখছিলেন। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা চলে যাওয়ার সময় তাদের ক্ষোভ ধরে রাখতে পারে। বেস পুনরায় সরবরাহ করা আর নয় ভিলা ফায়ার হ্যামার স্কোয়াডের অস্থায়ী বিশ্রামস্থল হয়ে উঠবে। ক্যাপ্টেন, এখন রাগ করার দরকার নেই, লু ফেং বললেন। আমরা সেই টাইগার ফ্যাং স্কোয়াড সদস্যদের তাদের গর্বের মুহূর্ত থাকতে দিতে পারি। তারা মরুভূমিতে প্রবেশ করার পরে তাদের সাথে মোকাবিলা করতে খুব বেশি দেরি হবে না। লু ফেংয়ের কথার কারণে ফায়ার হ্যামার স্কোয়াডের ক্রুদ্ধ সদস্যরা হাসি ছেড়ে দেয়। চেন গু লু ফেংয়ের কাঁধে চাপ দিলেন। হ্যাঁ, আমাদের দলে তুমি আছে, লু ফেং। তাদের ধ্বংস করা কঠিন হবে না। এমনকি 10 বছরও একজন ভদ্রলোকের প্রতিশোধ নিতে খুব বেশি দেরি হবে না। গাও ফেং হাসতে হাসতে হাসলেন। আর যাই হোক, আমাদের খুব বেশি অপেক্ষা করার দরকার নেই। লু ফেংয়ের সাথে টাইগার ফ্যাং স্কোয়াড ধ্বংস হয়ে গেছে। এই সময়ে ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই হাসছিল, এমনকি ঝাং কেও স্বস্তির একটি বিরল দীর্ঘশ্বাস ফেলেছিল। আত্মা পাঠকদের দ্রুত বৃদ্ধির সময়কাল রয়েছে। লু ফেংয়ের ক্ষমতা ইতিমধ্যেই ভয়ঙ্কর এবং এটি উঠতে থাকবে। আপনি বলতে পারেন যে টাইগার ফ্যাং স্কোয়াডের কার্যত কোনো আশা নেই। টাইগার ফ্যাং স্কোয়াড একপাশে, আসুন আমরা দানব শিকার থেকে যে লুণ্ঠন পেয়েছি তা মোকাবেলা করি, গাও ফেং বলেছিলেন। যদিও আমরা এই সময় খুব বেশি সময় বের হইনি, আমরা 4টি কমান্ডার স্তরের দানবকে শিকার করেছি, একটি রক্তপিপাসু ট্যাঙ্ক, একটি 2টি লেজযুক্ত ওসিলট, একটি সিংহ মাস্টিফ এবং একটি শিকারী। পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে ফিরে যাওয়ার পথে লু ফেং এবং অন্যরা একটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের সিংহ মাস্টিফ দানবের মুখোমুখি হয়েছিল। সেখানে লু ফেং এবং গাও ফেংয়ের সাথে তারা সহজেই এটিকে হত্যা করেছিল। তবে পুনরায় সরবরাহের ভিত্তিটি এত বড় নয়, তাই যদি আমরা শিকারীর উপকরণগুলি বের করে এনে বিক্রি করার চেষ্টা করি তবে এটি লক্ষণীয় হবে। সেই সময়ে আমরা ফাইটার স্কোয়াডের দৃষ্টি আকর্ষণ করব যেটি সিলভার মুন উলফকে প্রচণ্ডভাবে আহত করেছে, গাও ফেং গুরুতরভাবে বলল। হ্যাঁ, চেন গু সম্মতিতে মাথা নেড়ে বললেন। আমরা শিকারীর সামগ্রী বিক্রি করতে শহরে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। আমরা এখানে অন্যান্য দানবদের সামগ্রী বিক্রি করব। একটি ফাইটার স্কোয়াডের জন্য এটি সৈনিক স্তরের দানব নয়, যা অর্থের মূল্যবান, তবে কমান্ডার স্তরের দানব। বলাই বাহুল্য, প্রতিটি ভয়ঙ্কর দল নেতা স্তরের দানব 1 টন মূল্যের। উচ্চস্তরের কমান্ডার স্তরের সিলভার মুন উলফের জন্য এটি কেবল বিরল দানবই নয়, নেগডেদের রাজাও। এর দাম অবশ্যই একজন সাধারণ নিম্ন স্তরের দল নেতার সমান হবে, তাই এটির মূল্য 1 টন হবে। সবাই খাও আর বিশ্রাম করো, আমরা পরে বিক্রি করব, গাও ফেং হাসল। খাওয়ার পরে ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্য HR জোটের প্রতিনিধিকে খুঁজে পেয়েছিলেন এবং সরাসরি তার কাছে দানবদের সামগ্রী বিক্রি করেছিলেন। রূপালী চা, নেগডে এর উপকরণ ছাড়া অন্য, তারা সব বিক্রি। নয় ভিলায় ফায়ার হ্যামার স্কোয়াড একটি কম্পিউটারের চারপাশে আটকে ছিল এবং টাকা ভাগ করে নিচ্ছিল। লু ফেং সৈনিক স্তরের দানবদের কাছ থেকে অনেক উপকরণ সংগ্রহ করেছে, সেগুলি জি লেভেল হোক বা F লেভেল। গড়ে প্রতিটি সৈনিক স্তরের দানবের উপকরণের মূল্য 6000। অন্য কথায়, লু ফেং সৈনিক স্তরের দানবদের কাছ থেকে প্রায় 1,2,000 পান। ক্যাপ্টেন টাকা ভাগ করছিলেন, ওইটাই 1-2টি সৈনিক স্তরের দানবদের কাছ থেকে উপকরণ সংগ্রহ করেছে এবং তারা সবই F স্তরের। গড়ে তাদের মূল্য প্রায় 8000 প্রতিটি, তাই এটি প্রায় 1,000 মোট।
ওয়েই কিং সৈনিক স্তরের দানবদের কাছ থেকে যে পরিমাণ উপকরণ সংগ্রহ করেছিলেন। ঝাং কে একটি ভিন্ন সৈনিক স্তরের দানবের কাছ থেকে উপকরণ সংগ্রহ করেছে। ঠিক আছে, এরপর আমরা কমান্ডার স্তরের দানবদের কাছ থেকে লুণ্ঠন ভাগ করব। যমজ লেজযুক্ত ওসিলট থেকে সমস্ত উপকরণের মূল্য প্রায় 1-2 মিলিয়ন। গাও ফেং দলটির দিকে তাকাল। আমি এটি স্বীকার করার বেশিরভাগ কাজ করেছি। কোনো দুর্ঘটনা না ঘটলে আমি এর 6-0 পেতাম, কিন্তু এটাকে মেরে ফেলার পর আমরা দানবদের দল দ্বারা আক্রান্ত হয়েছিলাম এবং লু ফেং আমাদের সবাইকে বাঁচিয়েছিল। লু ফেং অনেক সাহায্য করেছে এবং ঝাংকে একটি ভারী ক্ষত পেয়েছে, তাই যেহেতু সে প্রতিবন্ধী, সে এই কমান্ডার স্তরের দানবের কাছ থেকে 6-0 টাকা পাবে। আমি 1-0 পাব। লু ফেং 1-5 এবং ওয়েই কিং এবং চেন গু প্রত্যেকে 5 পাবে। কারো কোনো অভিযোগ নেই, ঠিক? গাও ফেং বলেছেন। কোনো অভিযোগ নেই। লু ফেং মাথা নাড়ল। ফাইটার স্কোয়াডের একটি নিয়ম, যদি কেউ যুদ্ধের কারণে প্রতিবন্ধী হয়ে পড়ে, তবে সে লুণ্ঠনের 6-0 পাবে। এটি এক ধরনের ভর্তুকি হিসাবেও গণ্য হয়। সুতরাং এই 1-2 মিলিয়নের মধ্যে 7-2 মিলিয়ন ঝাংকে 1-8 মিলিয়ন লু ফেংয়ের কাছে যায়। আমি 1-2 মিলিয়ন পাই। চেন গু এবং অন্যরা প্রত্যেকে 600,000 পান। গাও ফেং নম্বরগুলি ইনপুট করেছেন। আমরা ফেরার পথে যে সিংহ মাস্টিফ দানবটিকে মেরেছিলাম তার মূল্য ছিল 1-0 মিলিয়ন। প্রত্যেকেই এই যুদ্ধে বেশ কিছুটা অবদান রেখেছিল, তাই আমি এবং লু ফেং প্রত্যেকে 3-0 পাই। চেন গু, ওয়েই কিং এবং ঝাংকে প্রত্যেকে 1-0 পান। কোনো অভিযোগ নেই, ঠিক? সবাই মাথা নাড়ল। আসলে ঝাংকে সেই যুদ্ধে কিছুই করেনি, কিন্তু সবাই তাকে কিছু টাকা দিতে চেয়েছিল। ঝাংকে নিজে কিছু বলেনি। একটি ফাইটার স্কোয়াড বেশ সহানুভূতিশীল। লু ফেং এবং আমি প্রত্যেকে 3 মিলিয়ন পাই এবং অন্যরা প্রত্যেকে 1 মিলিয়ন পান। গাও ফেং সামান্য হেসে বলল, রক্তপিপাসু ট্যাঙ্কের মূল্য ছিল সবচেয়ে বেশি, এটি 1-6 মিলিয়নে পৌঁছেছে। চেন গু সবচেয়ে বেশি কাজ করেছিলেন, তিনি এটিকে 1 আঘাতে মেরেছিলেন, তাই তিনি 6-0 পান। অন্য সবাইও অবদান রেখেছেন, তাই লু ফেং, ওয়েই কিং এবং ঝাংকে প্রত্যেকে 1-0 পান। আমাকে অন্তর্ভুক্ত করার দরকার নেই। স্বাভাবিকভাবেই গাও ফেং ফাইটার স্কোয়াডের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। সাধারণত গাও ফেং একটি কমান্ডার স্তরের দানব শিকার করার সময় বেশিরভাগ কাজ করতেন। তাই এই সমস্ত বছর গাও ফেং যে পরিমাণ অর্থ উপার্জন করে তা অন্য সবার চেয়ে 10 গুণ বেশি হতে পারে। এই কারণেই গাও ফেং বেশ বিনয়ী যদি তিনি একটি লড়াইয়ে বেশি কিছু না করেন। অন্য কথায়, চেন গু পায় 9-6 মিলিয়ন। ঝ্যাংকি, লু ফেং, ওয়েই এবং ওয়েইটি প্রত্যেকে 1-6 মিলিয়ন পান। সর্বমোট চেন গু 1-1-2-6 মিলিয়ন, লু ফেং 6-5-2 মিলিয়ন, আমি 4-2 মিলিয়ন, ঝাংকে 9-1 মিলিয়ন, ওয়েইটাই 3 মিলিয়ন এবং ওয়েই কিং 3-2 মিলিয়ন পেয়েছেন। গাও ফেং চূড়ান্ত মোটের কথা জানিয়েছেন এবং হেসেছিলেন। অবশ্যই, আমাদের কাছে এখনও আমাদের ধন আছে, সিলভার মুন উলফের উপকরণ, যা অবশ্যই আমাদের 1 টন উপার্জন করবে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.